প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আলোচনা করব সিলেট বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো আগেই বলেছি, রেওয়ামিল যখন আমরা অ্যান্সার করব, আমরা শুরুতেই চেষ্টা করব প্রশ্নের মধ্যে একটু রাফ করে ফেলার, অর্থাৎ কোনটা ডেবিট সাইডে যাবে, কোনটা ক্রেডিট সাইডে যাবে, অথবা কোনটা রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা যদি প্রথমে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, ট্রাস্ট মি, পরবর্তীতে সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার করতে তোমার একদমই সময় লাগবে না। তো আমরা সেই কাজটাই প্রথমে একটু করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি হাতে নগদ আছে 1 তারিখের, অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদের পরিমাণ দেওয়া আছে। তো প্রারম্ভিক হাতে নগদ কিন্তু কখনো রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তাই এটাকে আমরা রেওয়ামিলের মধ্যে নিয়ে আসতে পারবো না। এরপরে আছে বেতন। তো বেতন বলতে আমরা এক ধরনের ব্যয় বুঝে থাকি, সো এটা আমাদের রেওয়ামিলের মধ্যে ডেবিট পাশে বসবে। এরপরে আছে প্রদেয় হিসাব আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা বসবে ক্রেডিট সাইডে। সেম ভাবে মূলধন, এটা যেহেতু মালিকানা সত্ত্বের অংশ, তাই এটা বসবে ক্রেডিট সাইডে। তারপর আছে 8% বিনিয়োগ, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই এটাকে আমরা বসাবো ডেবিট সাইডে। সাধারণ সঞ্চিতি দেওয়া আছে, যত ধরনের সঞ্চিতি আছে প্রত্যেকটা সঞ্চিতি সবসময় আমাদের ক্রেডিট সাইডে বসে, যত সঞ্চিতি আছে, তাই এই সঞ্চিতিটাও চলে যাবে ক্রেডিটে। এরপর দেখতে পাচ্ছি বিক্রয় দেওয়া আছে, বিক্রয় আমাদের জন্য এক ধরনের আয়, তাই এটা বসবে ক্রেডিট সাইডে। সুনাম আমাদের জন্য এক ধরনের সম্পদ, তাই সুনামটা বসবে ডেবিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ বলতে আমরা এক ধরনের আয়কে বুঝে থাকি, তাই এটা বসবে আমাদের ক্রেডিট সাইডে। এরপর আছে ঋণের বকেয়া সুদ বলতে আমরা সাধারণত ক্রেডিটকে বুঝে থাকি, অর্থাৎ দায়ের পরিমাণটাকে বুঝে থাকি। তারপর আছে ক্রয় সাধারণত আমাদের ব্যয়কে নির্দেশ করে, তাই এটা বসে যাবে ডেবিট সাইডে। এরপর আছে ঋণ। দেখো, ঋণও কিন্তু আমাদের জন্য এক ধরনের দায়, তাই ঋণ বসবে ক্রেডিট সাইডে। তারপর দেখতে পাচ্ছি মজুদ পণ্যের পরিমাণ দেওয়া আছে, মজুদ পণ্য 31 তারিখ। দেখো, সমাপনী মজুদ পণ্য কখনো রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তাই এই বিষয়টাকে কিন্তু আমরা রেওয়ামিলের মধ্যে নিয়ে আসতে পারবো না। এরপর আছে হাতে নগদ 31 তারিখ। সমাপনী সকল সম্পত্তি আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাই এটাকে আমরা রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো, এবং এটাকে যদি আমরা রেওয়ামিলের অন্তর্ভুক্ত করি তাহলে সেটা চলে যাবে ডেবিট সাইডে, অর্থাৎ ডেবিট পাশে আমরা এই রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি বকেয়া বাড়ি ভাড়া যেহেতু বলা হয়েছে, আমরা ধরে নেই এই বাড়ি ভাড়াটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। সো যদি এটা ব্যয় হয়ে থাকে, তাহলে বকেয়া বাড়ি ভাড়া বলতে বোঝানো হয় যেটা আমরা এখনো পরিশোধ করিনি, অর্থাৎ দায়। এরপর দেখতে পাচ্ছি লভ্যাংশ প্রাপ্তি, এটা আমাদের জন্য এক ধরনের আয়, তাই এটা বসে যাবে ক্রেডিট সাইডে। দেখো, আমরা সবগুলো কিন্তু অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। এবার আমরা সৃজনশীল প্রশ্ন খুব ইজিলি জাস্ট প্রশ্ন দেখেই কিন্তু বলে ফেলতে পারবো। তাহলে কতে আমাদের বলা হয়েছে, উপযুক্ত তথ্যের আলোকে রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। দেখো, এই যে কোশ্চেনের মধ্যেই দেখা যাচ্ছে দুইটা ক্রস। প্রথম হচ্ছে হাতে নগদ 1 তারিখ 15,000 টাকা, এবং আরেকটা হচ্ছে মজুদ পণ্য 31 তারিখ। মজুদ পণ্য 31 তারিখের পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা। তাহলে 15,000 এবং 25,000, অর্থাৎ আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন পরিমাণ আছে 40,000 টাকা। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথমে আসো, সমাপনী সম্পদ কোনগুলো সেটা একটু আমরা আইডেন্টিফাই করি। প্রথমে আমরা বিনিয়োগ দেখতে পাচ্ছি, বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে 1,05,000 টাকা, এটা আমাদের জন্য একটা সম্পদ। তারপর সুনাম দেখতে পাচ্ছি, সুনামের পরিমাণ দেওয়া আছে 2,50,000 টাকা। সুনাম 2,50,000 টাকা, সো এটা আমাদের জন্য একটা সম্পদ। তারপর দেখতে পাচ্ছি বলা হয়েছে মজুদ পণ্য 31 তারিখ। মজুদ পণ্য 31 তারিখের পরিমাণ দেওয়া আছে 25,000 টাকা, সো এটা অবশ্যই আমাদের জন্য এক ধরনের সম্পদ।
তারপরে আছে হাতে নগদ, যেটা কিনা দেওয়া আছে হাতে নগদ 20,000 টাকা। তো হাতে নগদ 20,000 টাকা, এটা যেহেতু 31 তারিখে লেনদেন, এটাও আমাদের জন্য একটা সম্পদ। তাহলে দেখো আমরা টোটাল 4টা সম্পত্তি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিনিয়োগ, তারপরে আছে সুনাম, তারপর আছে মজুদ পণ্য 31 তারিখে অর্থাৎ সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী হাতে নগদ। এগুলো হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। এবার আসি চলতি দায়। সমাপনী দায়ের পরিমাণ অর্থাৎ মোট দায়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, প্রথমেই আছে প্রদেয় হিসাব। সো প্রদেয় হিসাব আমাদের জন্য এক ধরনের দায়। প্রদেয় হিসাবের পরিমাণ আছে 20,000 টাকা। তারপর দেখতে পাচ্ছি বকেয়া ঋণের সুদ দেওয়া আছে। বকেয়া ঋণের সুদের পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা। বকেয়া ঋণের সুদের পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা, এটা আমাদের জন্য একটা দায়। তারপর আছে বকেয়া বাড়ি ভাড়া। বকেয়া বাড়ি ভাড়ার পরিমাণ দেওয়া আছে 10,000 টাকা এবং এখানে মাঝখানে একটা ঋণের পরিমাণ দেওয়া আছে। ঋণের পরিমাণ দেখতে পাচ্ছি 65,000 টাকা। সো এই 4টা হিসাব তাহলে চলে যাবে আমাদের মোট দায়ের মধ্যে। আমরা দেখলাম প্রদেয় হিসাব, বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ, তারপর আছে ঋণের পরিমাণ এবং তারপরে আছে বকেয়া বাড়ি ভাড়া। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের কোশ্চেনটা একটু দেখি। আমাদের প্রথমেই দেখো বলা আছে 8% বিনিয়োগ, এটা একটা সম্পদ। সুনাম, সমাপনী মজুদ পণ্য, সমাপনী হাতে নগদ। তার মানে আমাদের টোটাল সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 4 লক্ষ টাকা। এবার দেখি দায়গুলো কি কি আছে। প্রদেয় হিসাব, ঋণের বকেয়া সুদ, ঋণ এবং বকেয়া বাড়ি ভাড়া। তাহলে দেখো আমাদের টোটাল সমাপনী দায়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,05,000 টাকা। এবার আমাদের রেওয়া মিল প্রস্তুত করার পালা। দেখো প্রথমে শুরুতেই কিন্তু আমরা প্রশ্নের মধ্যে কোনটা ডেবিটে বসবে কোনটা ক্রেডিটে বসবে অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছিলাম। সো সেটা দেখেই আমরা খুব দ্রুত আমাদের এই রেওয়া মিলটা প্রস্তুত করে ফেলতে পারবো। এবার দেখো আমরা যদি সবগুলো ডেবিট ক্রেডিট অনুসারে সুন্দরভাবে বসিয়ে ফেলি, তাহলে এই যে লাস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ রেওয়া মিলটা মিলে যাচ্ছে, অর্থাৎ মোট ডেবিট টাকা সমান সমান মোট ক্রেডিট টাকা হয়ে যাচ্ছে। তাহলে দেখো শুরুতেই আমরা কি করব, আমাদের প্রশ্নের মধ্যে একটু আইডেন্টিফাই করে ফেলার চেষ্টা করব আমাদের রেওয়া মিলে কোনটা বসবে এবং কোনটা কিভাবে বসবে। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেওয়া মিলটা প্রস্তুত করে ফেলতে পারবো। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।